যারা আজকের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানের ২৭তম পর্বে। আজকে আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক। আজকে আমার বিষয় সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি। ডাক্তার ইসমত জাহান, আপনাকে আমাদের আজকের লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও আমি ধন্যবাদ আমাকে এই লাইভ প্রোগ্রামে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। তো যারা আজকে ডাক্তার ইসমত জাহানকে প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু তথ্য আমি শেয়ার করছি। ডাক্তার ইসমত জাহান এমবিবিএস পাশ করেছেন ২০০৯ সালে ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে, ইব্রাহিম যেটাকে আমরা ইব্রাহিম কার্ডিয়াক বলি। আর ২০১৯ সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সায়েন্স থেকে বিসিপিএস যেটাকে বলি আমরা অপস অ্যান্ড গাইনিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি জরায়ু মুখ ক্যান্সার সার্জারির অন্যতম প্রধান পরীক্ষা কলোনোস্কোপিতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। তারপরেও আরো অনেক পরিচয় তার রয়েছেন। স্পেশালি আমরা ইনফার্টিলিটির কথাটা বলি, সেই বন্ধ্যাত্ব চিকিৎসার উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং সফলতার সাথে বন্ধ্যাত্ব চিকিৎসা করে যাচ্ছেন। তিনি নিয়মিত স্বাভাবিক এবং ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি যেমন ডায়াবেটিক প্রেগনেন্সি, সাথে জটিলতা, উচ্চ রক্তচাপ, পিপ এক্সপ্লেশিয়া, থাইরয়েড ডিসঅর্ডার ইত্যাদি পরিচালনায় দক্ষতা সম্পন্ন। তিনি গর্ভবতী মায়েদের বিভিন্ন রকম কাউন্সিলিং এর মাধ্যমে নরমাল ডেলিভারির, বিশেষত ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব নিয়ে উৎসাহিত করে আসছেন, যাতে অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারির সংখ্যা কমে যায়। আর অনেক তথ্য ছিল। আর যে পরিচয়টা, বর্তমান কর্মরত রয়েছেন তিনি সহকারী অধ্যাপক হিসেবে জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকটা পরিচয় আমাদের ইনসাফ বারাকা, আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা, এই ইনসাফ বারাকা ইন্ডিয়ান জেনারেল হাসপাতালে তাকে আমরা কনসালটেন্ট হিসাবে পাচ্ছি। কনসালটেন্ট হিসাবে কাজ করছেন ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে। তো ম্যাডাম, আপনার সংক্ষিপ্ত পরিচয় আমি তুলে ধরার চেষ্টা করেছি। আরো কোনো পরিচয় যদি আরো কোনো ভাবে যদি যুক্ত হতে চান দর্শকদের উদ্দেশ্যে, আপনার যদি কোনো পরিচিত হওয়ার আরো কোনো বিষয় থাকে। ধন্যবাদ, আপনি সুন্দরভাবে বলেছেন। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় আসলে যেটা সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি, এই টপিকটা সিলেক্ট করার জন্য আপনাকে আমি অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আসলে এই টপিকটা সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি বা যেটাকে আমরা প্রি প্রেগনেন্সি কেয়ার বলে থাকি, সেটা নিয়ে কিন্তু এখনো অনেক দম্পতি কিন্তু আসলে এই কেয়ারটা বা এই প্রস্তুতি নিয়ে সচেতন না। এজন্য এই টপিকটা নিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা সিলেক্ট করার জন্য। ধন্যবাদ। আমি আজকে সেই কথা দিয়েই শুরু করতে চাই যে আমরা অনেক বিষয়ে কথা বলি। আপনি কেন মনে করছেন, আমি কেন মনে করব, সবার কেন মনে করা উচিত যে সন্তান ধরনের সত্যি পূর্ব প্রস্তুতি প্রয়োজন? এই বিষয়ে প্রথমে আপনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, এটা খুব ইম্পর্টেন্ট আসলে একটা প্রশ্ন করেছেন। সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি বা প্রি প্রেগনেন্সি কেয়ার যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি, আসলে এটা কি? এটা হচ্ছে একটা কাপল যখন বিয়ের পরে প্রথম বাচ্চা নিতে চাইছে, বা ধরেন তার আগে একটা বাচ্চা আছে, এখন আবার সে বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করছে। এই বাচ্চা নেওয়ার পূর্বেই তাকে যে প্রস্তুতিগুলো আসলে নিতে হয়, বা এই প্রস্তুতিটা কিন্তু তাকে নিতে হয় বা কাউন্সিলিংটা নিতে হয় একজন অবস্টেট্রিশিয়ানের সাথে পরামর্শ করে। এবং যখন সে একজন অবস্টেট্রিশিয়ানের কাছে আসবে যে আমি বাচ্চা নিতে চাইছি, তখন অবস্টেট্রিশিয়ান তাকে এই বিষয়ে সমস্ত বিষয়ে বিভিন্ন আলোচনা করছে এবং তাকে ডিটেলস তার কাপল থেকে একটা ডিটেলস হিস্ট্রি নেওয়া হয়, এবং এই হিস্ট্রি নিয়ে তাকে আমরা দেখি যে তারা কোন পর্যায়ে আছে, তাদের কোনো রিস্ক গ্রুপে তারা আছে কিনা সেই জিনিসটা দেখছি, এবং বিভিন্ন এডুকেশনের মাধ্যমে তাকে আমরা
কাউন্সিলিং করছি, এটাকেই কিন্তু বলা হচ্ছে যে প্রি প্রেগনেন্সি কেয়ার বা সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি। তো এটার উদ্দেশ্য আসলে কি? মেইন উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের কাছে যখন আসবে তখন আমরা একটা কাপলকে এমন কাউন্সিলিং এর মাধ্যমে এবং প্রপার একটা হিস্ট্রি নিয়ে তার অবস্টেট্রিক হিস্ট্রি, তার পূর্ববর্তী যদি গর্ভাবস্থা থাকে তার আগের গর্ভাবস্থার কেমন ছিল, কোনো ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি ছিল কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি, সবকিছু হিস্ট্রি ডিটেলস আমরা নিয়ে আমরা তাকে দেখি যে তার কোনো যদি শারীরিক কোনো জটিলতা থাকে সেটাকে কারেকশন করে তাকে প্রেগনেন্সি নিতে বলি। তাহলে এর উদ্দেশ্যটা কি হচ্ছে? উদ্দেশ্য হচ্ছে যে একটা অপটিমাম, একটা গুড হেলথে যেন কাপলরা প্রেগনেন্সি নিতে পারে। এই গুড হেলথে যখন প্রেগনেন্সি নিবে তখন অবশ্যই কিন্তু আউটকামটা ভালো আসবে। তাহলে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু নিরাপদ এই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরে কিন্তু একটা সুন্দর একটা প্রেগনেন্সিতে যাতে সে এন্টার করতে যেতে পারে। ধন্যবাদ ডক্টর ইসমাত। আমরা আমাদের এমনটাই উদ্দেশ্য যে আমরা একটা মায়ের বা একটা বাবার বা একটা পরিবারের একটা নতুন অতিথি আসবে, সেটার এই প্রস্তুতির কারণে তার আগমনটা যেন শুভ আগমন হয় এবং কারো যেন কোনো জটিলতায় না পড়তে হয়, সেই ধরনের কথাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই, যেমনটা আপনি শুরুতে বলছিলেন। তো আমরা শুরুতে কিছু কমেন্টস দিয়ে আব্দুল আওয়াল, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর অনুষ্ঠান। কমেন্টস অবশ্যই আওয়াল আপনাকে ধন্যবাদ। বাবুল শিকদার ধন্যবাদ। তারপরে আমাদের সেলিম হোসেন একটা প্রশ্ন দিয়ে মূলত করেছেন, সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি নিয়ে কোন কোন বিষয়গুলো গ্রহণীয় আর কোন কোন বিষয়গুলো বর্জনীয়, এই বিষয়গুলো আমাদের আলোচনায় অবশ্য থাকবে। আমরা সেলিম হোসেন, আপনি আমাদের লাইভ দেখতে থাকুন, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমরা যদি একটু প্রশ্নের মধ্যে যদি যাই, আমাদের হাতে কিছু প্রশ্ন আগেই রয়েছে, আমরা দর্শকদের প্রশ্নের উত্তর সাথে দেওয়ার চেষ্টা করব। সন্তান ধারণের কতদিন আগ থেকে এই পূর্ব প্রস্তুতি নিতে হয় এবং কেন নিতে হয়? আচ্ছা, ধন্যবাদ। এই সন্তান ধারণের পূর্ব প্রস্তুতিটা আসলে এমন না যে আমি একটা কাপল বাচ্চা নিতে চাইছে, এই এখন এখন থেকে মাত্র 1 মাস আগে থেকে তাকে প্রস্তুতিটা নিতে হবে, সেটা না। সেটা হচ্ছে তাকে অবশ্যই আমি বলবো যে অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস আগে থেকে একটা কাপলকে এই সন্তান ধারণের পূর্ব প্রস্তুতিটা নিতে হবে। 3 থেকে 6 মাস কেন বললাম? কারণ আমাদের কাছে যখন একটা কাপল আসবে এই পূর্ব প্রস্তুতি সন্তান ধারণ সে নিতে চাচ্ছে সেটা জানার জন্য, তখন আমরা কিন্তু তাকে বিভিন্ন হিস্ট্রি নিচ্ছি এবং তার কিছু তাকে পরীক্ষা নিরীক্ষা করছি, করে আমরা যদি দেখি যে তার কোনো জটিলতা থাকে, যেমন ধরেন মহিলার যদি ওয়াইফের বা স্ত্রীর যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এছাড়া আরো অন্য কোনো জটিলতা থাকে, সেটা কিন্তু আমাদেরকে কারেকশন করে একটা ট্রিটমেন্ট দিয়ে আহ সহনীয় পর্যায়ে নিয়ে আমাদের কিন্তু তাকে বলতে হবে যে আপনি এখন বাচ্চা নিতে পারবেন। যে হুট করে কিন্তু সে বাচ্চা নিতে পারবে না। এছাড়াও আমরা 3 থেকে 6 মাস বলছি কারণ অনেক সময় দেখা যায় যে ওয়াইফ বা হাজবেন্ড বা ওয়াইফ দেখা যায় যে বিভিন্ন ধরনের অসুবিধায় ভোগেন, যেমন অ্যানিমিয়া থাকতে পারে, রক্তশূন্যতা বা কোনো তাদের ইনফেকশন থাকতে পারে। এই অবস্থায় যদি দেখা যায় যে কনসিভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যা বা জটিলতা হতে পারে। এজন্যই আমরা হাতে 1 থেকে 3 থেকে 6 মাস হাতে রাখতে বলি, যাতে তার এই কাপলদের যদি কোনো অসুবিধা বা জটিলতা থাকে সেটাকে আমরা কারেকশন করে একটা কারেক্টেবল ওয়েতে নিয়ে প্ল্যান প্রেগনেন্সি নিতে বলি। জি, আমরা বয়সের একটা বিষয় থাকে, যে বয়সের সাথে প্রেগনেন্সি কাউন্সিলিং এর গুরুত্ব, অর্থাৎ আমরা এক্ষেত্রে যে আমাদের বয়সের সাধারণত যারা একদম নিউ কাপল এক ধরনের, কিন্তু এর আগেও তারা কয়েকজনের সন্তানের মা বাবা হয়েছেন, তাদের জন্য মানে এই ধরনের প্রস্তুতিটা, মানে নতুন বাবা মা বা যারা আগেও এক্সপেরিয়েন্স বাবা মা, এই ধরনের তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কারণ এই সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি হিসেবে বয়সটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বা ভাইটাল একটা বিষয়।
কারণ এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। কিছু হচ্ছে নতুন বাবা মা হচ্ছে, আবার কারো আগে বাচ্চা আছে, এখন আবার সে বাচ্চা নিতে চাইছে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যায় যে অনেক কাপল, অনেক মহিলারই কিন্তু অনেক আগে বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কিশোরী অবস্থায় বিয়ে হয়ে যাচ্ছে, তাদের বাচ্চা নেওয়ার দেখা যাচ্ছে যে 18-র আগেই কিন্তু তারা কনসিভ করে যাচ্ছে, হ্যাঁ, আনপ্ল্যান্ড ওয়েতে। তো আমাদের কাছে যদি এই কাপলরা আসে, যে দেখা যায় যে 20 বছরের আগেই সে তার বাচ্চা নেওয়ার জন্য চাইছে, তখন কিন্তু আমরা তাকে বলবো যে আপনি একটু ওয়েট করেন, 2 বছর গ্যাপ দেন, এরপরে আপনি 20 বছর হলে তারপরে বাচ্চা নেন। কারণ আমরা 20-এর নিচে বাচ্চা নিতে মানা করছি এই কারণে যে দেখা যায় যে 18 বছর বয়সে একটা মেয়ের কিন্তু দৈহিক গঠন ওরকম হয় না যে একটা বাচ্চা তার বডিতে রিসিভ করার। এবং যদি দেখা যায় যে বাচ্চা কনসিভও হয়ে যায়, পরবর্তীতে কিন্তু বিভিন্ন জটিলতা হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ থেকে প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ইভেন মাতৃমৃত্যু পর্যন্ত হতে পারে এই বয়সে যদি একটা মেয়ে গর্ভধারণ করে। তো এজন্যই আমরা, আমাদের কাছে যদি কাউন্সিলিং এ আসে, তখন কিন্তু আমরা এই কথাটা তাকে মেসেজ দিতে পারছি যে না, তুমি এখন না, তুমি আরো 2 বছর ওয়েট করে তারপরে তুমি বাচ্চা নাও। তেমনই ধরা যায় যে মানে পরবর্তী, যেমন আমরা সাধারণত বলি যে প্রথম বাচ্চা নেওয়াটা 20 থেকে 23 বছরের মধ্যে, এই সময়টার মধ্যে প্রথম বাচ্চাটা নেওয়ার জন্য বলছি। আর ধরেন একটা কাপল আমার আমার কাছে 30 বছরে আসলো, 30 বছরে এসে আসলো যে সে আরো 4-5 বছর পরে সে বাচ্চা নিবে, কিন্তু তখন আমাদের কাছে যদি আসে, তখন আমরা তাকে কাউন্সিলিং করব যে না, আপনার বয়স 30 হয়ে গেছে, আপনি 35-এর আগেই অবশ্যই বাচ্চা নিয়ে নিবেন। কারণ বয়স বয়স বাড়ার সাথে সাথে কিন্তু বাচ্চার ধারণ ক্ষমতাটাও যেমন কমে যায়, তেমন কিন্তু আপনার বাচ্চার বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমালি হওয়ার কিন্তু প্রবণতা থাকে। সো আমাদের কাছে যদি এই যে কাউন্সিলিং বা এই প্রস্তুতির জন্য একটা কাপল আসে, তখন কিন্তু তাকে আমরা এই দুইভাবেই কিন্তু তাকে আমরা কাউন্সিলিং করব যে না, আপনার 30 বছর হয়ে গেছে, আপনি 35-এর পরে কিন্তু বাচ্চা নিলে এই অসুবিধা হতে পারে। আচ্ছা, একটা আমাদের সাধারণত একটা নিউ কাপল তারা চিন্তা করে যে আমরা আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে, সবেমাত্র সংসার শুরু করলাম, আমরা কি এখনই বাচ্চা নিব নাকি আরো 5 বছর? আবার এক ধরনের আছে যাদের ক্যারিয়ারের ব্যারিয়ারে যারা জড়িয়ে যান, তারা ভাবেন যে আগে একটু বাড়ি গাড়ি হোক, অথবা আরেকটু পাকাপোক্ত হোক। এই ধরনের যাদের জটিলতা, যাদের কাপড় টাইমটাকে আরেকটু লং টাইম করার জন্য একটা মানসিকতা, নিজেদেরকে একটু দেশ বিদেশে ঘুরে বেড়াবে বা আরেকটা সময় ফ্রি থাকবে এবং আবার ক্যারিয়ারকেও পাকাপোক্ত হবে, এই ধরনের মানসিকতাটা বা এই ক্ষেত্রে, এই ধরনের মায়েদের ক্ষেত্রে সন্তান গ্রহণের জন্য বা বাবাদের ক্ষেত্রে আপনি কি উপদেশ দিবেন? ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কারণ আমাদের দেশের এখন পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কিন্তু অনেক কাপলই কিন্তু তারা খুব ক্যারিয়ারিস্ট, তারা দেখা যাচ্ছে ক্যারিয়ারের দিকে অনেক বেশি ফোকাসড, যে তাদের বিয়ে হয়েছে, এখন তারা কিন্তু বাচ্চা নিবে না, তাদের ক্যারিয়ারটাকে তারা গুছাবে, দেন কিন্তু তারা বাচ্চা নেওয়ার কথা চিন্তা করবে। তো এই সব ক্ষেত্রে এই কাপল গুলা যদি আমাদের কাছে কাউন্সিলিং এ আসে, বা তারা পূর্ব প্রস্তুতি হিসেবে যে যদি একজন অবস্টেট্রিশিয়ানের কাছে আসে, তখন কিন্তু তাদেরকে আমরা এইভাবে কাউন্সিলিং করব যে ঠিক আছে, আপনি বিয়ে হয়েছে, ক্যারিয়ার গুছানো হবে, সবকিছুই ঠিক আছে, কিন্তু তাদেরকে আমরা এই জিনিসটা বলে দিব যে অবশ্যই 35 বছরের মধ্যে কিন্তু ফ্যামিলি কমপ্লিট করতে হবে। কারণ দেখা যায় যে 35 বছরের পরে গিয়ে যদি বাচ্চা ধারণ ক্ষমতা যেমন কমে যাচ্ছে, ওয়াইফের ডিম্বাণুর যে রিজার্ভ সেটা কমে যাচ্ছে, তেমন হাজবেন্ডেরও স্পার্মের বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে আর কি বয়স 35 বছরের পরে গিয়ে। সেক্ষেত্রে আমরা তাদেরকে এই কাউন্সিলিংটাই করবো যে ঠিক আছে, তাদের ক্যারিয়ারটা একটু গুছিয়ে অবশ্যই তাদেরকে, তারা যেন 35 বছরের আগেই বা 30 বছরের মধ্যেই কিন্তু বাচ্চা নেওয়ার চেষ্টা করতে। আরেকটা বলবো যে এই যে ক্যারিয়ার করতে গিয়ে তারা বিভিন্ন স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেক সময় দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ কিন্তু বাইরে একসাথে থাকছে না, হাজবেন্ড এক জায়গায় জব করছে, ওয়াইফ আরেক জায়গায় জব করছে, তখন দেখা যায় যে একসাথে তাদের ওভাবে করে থাকাই হচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু সন্তান ধারণের বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় বা পিছিয়ে যাচ্ছে তারা। তখন তাদেরকে আমরা এই অ্যাডভাইসটা দিব যে মাসের
অ্যাটলিস্ট যে সময়টা সন্তান ধারণের জন্য সবচেয়ে উপযোগী, যেমন আমরা বলি কিন্তু মাসিকের 10তম দিন থেকে 20তম দিন, এই মাসিক, হ্যাঁ হ্যাঁ, এই টাইমটা হচ্ছে সবচেয়ে ফার্টাইল টাইম। তাদেরকে আমরা বলি যে অ্যাটলিস্ট এই সময়টা তারা যেন স্ট্রেস ফ্রি থাকে বা একসাথে থাকে, বা তারা এই সময়টা যাতে তাদের অফিসিয়াল কাজকর্ম একটু কমিয়ে স্ট্রেস ফ্রি থেকে এই সময়টা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে। তো আসলে আমাদের দেশে যে অনেক কিন্তু ইনফার্টিলিটির হার দিনে দিনে বাড়ছে, তাই না? এজন্য আসলে আমাদেরকে আগে থেকে এইভাবে আমাদের কাউন্সিলিং করতে হবে কাপলদের। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় আমরা ডক্টর ইসমাত জাহান যেটা বোঝানোর চেষ্টা করলেন, আমি একজন দর্শক হিসেবে যেটা বুঝলাম যে আমাদের টাকা অবশ্যই দরকার আছে, আমাদের জীবনের অবশ্যই আনন্দ, এন্টারটেইন, বিভিন্ন ধরনের ঘোরাঘুরি করতে হবে, কিন্তু সেটা যদি 37 পর্যন্ত যদি ক্রস করে ফেলে, অর্থাৎ আমাকে চেষ্টা করতে হবে 35-35 মধ্যেই আমাদের সংসারকে সাজাতে হবে। তা না হলে কি করতে হবে, যে আমাদেরকে পরবর্তী জীবন ভোগাতে হবে। অতএব যারা এখন আমার সবত একটা প্রশ্ন চলে আসলো, 35 পরে যারা দাম্পত্য জীবন শুরু করলেন তাদের জন্য আপনার কি মেসেজ? আমরা এখন 35 আগে কথাগুলো আলোচনা করলাম, তাদের জন্য আপনার কি আশার আলো রয়েছে? তারা কিভাবে প্রস্তুতি নেবেন এবং তাদের করণীয় কি? হ্যাঁ, অবশ্যই। যারা যারা দেখা যাচ্ছে যে তাদের অনেকের লেট ম্যারেজ হচ্ছে বা এজন্য তারা প্রথম বাচ্চা নেওয়াটাই দেখা যাচ্ছে যে 35 পরে হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু ওইসব কাপলদের ক্ষেত্রে আমরা যখন তাদের ক্ষেত্রে কিন্তু প্রি কনসেপশনাল এই কাউন্সিলিং বা পূর্ব প্রস্তুতিটা কিন্তু আরো বেশি খুবই ইম্পর্টেন্ট। কারণ তাদের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আগে থেকেই তাদেরকে হিস্ট্রি নেই, তাদেরকে ডিটেলস একটা হিস্ট্রি নিয়ে দেখি যে তার কোনো পরিবারের বাবা মার কোনো ডায়াবেটিস আছে কিনা, তার নিজের কোনো জটিলতা আছে কিনা, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কোনো থাইরয়েড হরমোন জনিত কোনো সমস্যা আছে কিনা, তার এটা কিন্তু আমরা হিস্ট্রি নিয়ে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করে রাখি। এবং এই হিস্ট্রি নেওয়ার পরে আমরা কিন্তু তাদেরকে একটু ডিটেলস ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করি। যেমন 35 আগে আমরা যেরকম তাদেরকে জাগ করছি, 35 পরে গিয়ে কিন্তু আমরা তাদেরকে আরো ডিটেলস সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখে নিচ্ছি যে তাদের আসলে তার কোনো জটিলতা আছে কিনা এবং সে সন্তান ধারণ ক্ষমতা করার জন্য কতটুকু সে তৈরি আছে। তো সবকিছু দেখেই কিন্তু আমরা তাদেরকে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনেরই কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে হিস্ট্রি নিয়ে তারপরে তাদেরকে আমরা প্রস্তুত হতে বলছি। জি, এই ধরনের একটা প্রশ্ন আমার হাতে রয়েছে। তার আগে আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে, যেখানে কমেন্টসে প্রশ্নের উত্তর যারা দেখছে তারা লাইভে সরাসরি প্রশ্নের উত্তর আমি নিচ্ছি। আর আপনিও চাইলে যে কোনো দর্শক দেশ বা প্রবাস থেকে, বিদেশ থেকে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিব। আমাদের ইসমত জাহান ম্যাডাম আজকে উত্তর দিবেন। আব্দুল কুদ্দুস প্রশ্ন করেছেন, ম্যাম, সন্তান ধারণের জন্য মা এবং অনাগত শিশুর সুস্থতায় ফলমূল এবং খাদ্য তালিকা কেমন হওয়া প্রয়োজন, আর এটার প্রস্তুতি কি, এ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। কারণ সন্তান ধারণের পূর্বে আমাদের আমরা কিন্তু বলি যে শারীরিক প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য। তো এই শারীরিক প্রস্তুতির মধ্যেই কিন্তু চলে আসতেছে যে একটা মা সে কিভাবে সন্তান ধারণের আগে থেকে নিজেকে তৈরি করবে। তার প্রথম 1 নাম্বার পয়েন্ট যেটা আমি বলবো যে তার জীবনযাত্রা কিন্তু পরিবর্তন করতে হবে, মানে লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। এর মধ্যে খাদ্যাভ্যাসের মধ্যে যেটা আমি বলবো যে মাকে সামনে তার প্রেগনেন্সিটা যাতে সে সুন্দরভাবে নিতে পারে, এই জন্য তাকে প্রথম থেকেই ব্যালেন্স ডায়েট খেতে হবে। হ্যাঁ, এবং ফাস্ট ফুড বা ভাজা পোড়া খাবার এগুলাকে অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুড, ফ্রাইড ফুড এগুলো অ্যাভয়েড করে তাকে, এবং কার্বোহাইড্রেটের পরিমাণটাকেও কমিয়ে দিতে হবে। এটা কমিয়ে তাকে ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস এবং তাকে প্রোটিন জাতীয় খাবার, এ ধরনের খাবার বেশি খেতে হবে। আর ফাস্ট ফুড বা ভাজা পোড়া খাবার খেলে যে ক্ষতিটা হয়, ইদানিং আমাদের কাছে অনেক মাই কিন্তু আসে মাসিক জনিত জটিলতা নিয়ে, ওজন বৃদ্ধি পেয়ে যাওয়া, মাসিক জনিত জটিলতা, এ ধরনের প্রবলেমে ভুগছে। তখন কিন্তু, এবং আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে ওরা কিন্তু ম্যাক্সিমামই এখন ফাস্ট ফুডের দিকে ঝুঁকেছে। এবং এই ফাস্ট ফুড বা ভাজা পোড়া খাবারের একটা খারাপ দিক হচ্ছে এটা কিন্তু ডিম্বাশয়কে
ডিম্বাশয়কে মাইক্রো লেভেলে ইনজুরি করছে। সেটা হওয়ার জন্য কিন্তু সন্তান ধারণ ক্ষমতা এবং সন্তান এগের যে কোয়ালিটি সেটাও কিন্তু খারাপ হয়ে যায়। সো এজন্য আমরা কিন্তু এই সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি হিসেবে তাকে খাদ্যাভ্যাসের মধ্যে বলবো যে অবশ্যই আপনি ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করেন এবং ফলমূল, শাকসবজি, ভেজিটেবলস সাথে প্রোটিন জাতীয় খাবার বেশি খান। আমি সবার প্রতি অনুরোধ করব যে আজকের এই লাইভটি শুধু বাবা মার জন্য না, আপনি যদি চাচা হন আপনার জন্য প্রস্তুতির বিষয় রয়েছে, আপনি যদি নানা হয়ে থাকেন, আপনি যদি দাদা হতে, আপনি যদি মানে সম্পর্কে যেই হন না কেন, আপনার পরিবার একজন নতুন অতিথি। অতএব এই লাইভটা আজকে আপনার জন্য। আশা করি আপনার কারণে, আপনার একটা শেয়ারের কারণে, আপনার একটা কারণে একজন অনাগত ভবিষ্যৎ, একটা নতুন প্রজন্ম তার সুন্দরভাবে পৃথিবীর আলোর মুখ দেখবে। এই জন্য লাইভটি খুবই গুরুত্বপূর্ণ। আপনিও প্রশ্ন করতে পারেন, আপনিও শেয়ার করবেন। লাইভটা আপনারই জন্য, শুধু বাবা মা জন্য আজকের লাইভটা সবার জন্য। এই জন্য আমার হাতে প্রশ্ন রয়েছে যে সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি কি শুধুমাত্র স্ত্রীর জন্য নাকি স্বামী স্ত্রী উভয়ের জন্য দরকার? ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আসলে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে অনেক ফ্যামিলি কিন্তু এখনো মনে করে যে সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি বা সন্তান ধারণ ক্ষমতা বা সন্তান ধারণের এই প্রক্রিয়া শুধুমাত্র স্ত্রী বা মহিলার জন্য প্রযোজ্য, হাজবেন্ডের এখানে কোনো রোলই নেই। কিন্তু এটা আসলে খুবই একটা ভুল ধারণা। কারণ একটা সন্তান সুন্দরভাবে সন্তান ধারণের জন্য অবশ্যই স্বামী স্ত্রী দুজনেরই প্রস্তুতির প্রয়োজন আছে এবং এই প্রস্তুতিটা আসলে বিভিন্ন ভাবে নিতে হবে। এটাকে আমরা যদি ভাগ করে বলি, একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি, একটা হচ্ছে মানসিক প্রস্তুতি, একটা হচ্ছে আর্থিক প্রস্তুতি। তো শারীরিক প্রস্তুতি যদি আমি বলি, তাহলে এই যে যেটা আমি আলোচনা করলাম যে জীবনযাত্রা পরিবর্তন বা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যেমন সন্তান ধারণের আগে আমরা যেভাবেই লাইফস্টাইল করে থাকি না কেন, যখনই আমরা চাইবো যে আমরা বাচ্চা নিতে যাচ্ছি, তখন অবশ্যই আমাদেরকে জীবনযাত্রাটা পরিবর্তন করতে হবে। আমরা যদি দেখা যাচ্ছে যে এখন আমাদের হাঁটাহাঁটি বা ব্যায়ামের অভ্যাস আসলে কমে যাচ্ছে, আমরা বসে বসে অফিসে কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অবশ্যই লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমাদেরকে একটা এক্সারসাইজ বা হাঁটাহাঁটির করতে হবে। অ্যাটলিস্ট প্রতিদিন 30 মিনিট আপনি হাঁটুন এবং যদি ব্যায়াম করেন তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে বডি মেটাবলিজম বাড়বে। তখন এগ এবং যে বীর্য এবং ডিম্বাশয়, এটা থেকে যে এগ আসে সেটা কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হবে। হ্যাঁ, আর খাদ্যাভ্যাসের কথা অলরেডি আমি বলে ফেলেছি যে অবশ্যই আমাদেরকে ভাজা পোড়া খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এরপরে আসা যাচ্ছে যে হাজবেন্ডের ক্ষেত্রে, হাজবেন্ড যদি সে স্মোকিং করে বা ধূমপায়ী হয় বা এছাড়া অন্য কোনো বাজে নেশা তার থাকে, অ্যালকোহল নেয়, তাহলে অবশ্যই তাকে সন্তান ধারণের পূর্বে এই জিনিসগুলোকে তাকে অবশ্যই একদম কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। কারণ এই স্মোকিংটা যেমন তার নিজের জন্য ক্ষতি করছে, তার বীর্যের যে কোয়ালিটি বা নাম্বার সেটাও কিন্তু কমিয়ে দিচ্ছে বা খারাপ করে দিচ্ছে। সাথে সাথে সে যদি স্মোকিং করে, তার ওয়াইফ কিন্তু প্যাসিভ স্মোকার হিসেবে ওয়াইফ এবং বাচ্চাও কিন্তু এফেক্টেড হচ্ছে। তো এই যে কোনো ধরনের বদ অভ্যাস, ধূমপান, মদ্যপান, এগুলো অবশ্যই একদমই তাকে অ্যাভয়েড করতে হবে। আর যেটা বলছি যে মানসিক প্রস্তুতিটা কিভাবে নিতে হবে। মানসিক প্রস্তুতি দেখা যায় যে অনেক কাপল কিন্তু প্রেগনেন্সিটাকে কিন্তু ভয় পায়, মনে করে যে প্রেগনেন্সি এটা একটা তাদের কাছে ভীতিকর জিনিস, মানে প্রেগনেন্সিটাকে স্বাভাবিকভাবে নেয় না। প্রেগনেন্সি হলে স্বাভাবিক কাজকর্ম করা যাবে না, বা আমরা যেভাবে নর্মালি লাইফস্টাইল করছি সেটা করা যাবে না, অফিস করা যাবে না, বাসায় বসে থাকতে হবে। এই যে ধারণা, এটা কি করে, এটা তার উপর মেন্টাল একটা এফেক্ট করার জন্য দেখা যায় যে তার মধ্যে একটা ভয় কাজ করে, আমি প্রেগনেন্সি নিব, এটা একটা ভয় কাজ করে। এজন্য তারা যদি আমাদের কাছে কাউন্সিলিং এ প্রস্তুতির জন্য আসে, তখন কিন্তু আমরা এই পুরো প্রক্রিয়াটাকে তাদেরকে আমরা কাউন্সিলিং করি যে প্রেগনেন্সিটা আসলে এটা কি, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তারপর তাকে ডেলিভারি এবং সবকিছু আমরা তাকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে কাউন্সিলিং করছি। এজন্য হয় কি, তাদের মধ্যে কিন্তু মনোবলটা বা মেন্টাল স্ট্রেংথটা বাড়ে এবং সাথে সাথে সাইমultaneously মনোবলটা যখন বাড়ছে, তখন কিন্তু তাদের মধ্যে একটা পজিটিভ ইফেক্ট পড়ে যে না, কোনো সমস্যা নেই, আমরা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমরা পারবো। ইভেন আমরা কিন্তু এই কাউন্সিলিং এর মাধ্যমে তাকে শুধু যে প্রেগনেন্সি নিয়ে বলি সেটা না, সাথে সাথে তাকে কিন্তু
ডেলিভারি সম্পর্কে, তার ডেলিভারিটা কেমন হবে সেটা নিয়েও বলছি। প্রথম থেকেই তাকে আমরা কিন্তু স্বাভাবিক প্রসব নিয়ে বা নর্মাল ডেলিভারি এটা নিয়েও কিন্তু কাউন্সিলিং করছি। সো এটার জন্য তাদের কিন্তু মানসিক মনোবলটাও বাড়ছে। তো আরেক এটা যেমন মানসিক প্রস্তুতি, তেমন বলতে হয় যে আর্থিক প্রস্তুতি। স্বাভাবিকভাবেই তারা তাদের সংসারে যখন একটা নতুন অতিথি আসবে, তাদের কিন্তু অবশ্যই প্রথম থেকেই একটা এক্সট্রা অ্যামাউন্ট এটার জন্য কিন্তু সেভ করে রাখতে হবে। কারণ বলা যায় না, প্রেগনেন্সিতে যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের বিপদ হতে পারে, তাদের কিন্তু হঠাৎ করে একটা অ্যামাউন্ট এটার জন্য ব্যয় করতে হতে পারে। সো অবশ্যই তাদেরকে এটার জন্য একটা আলাদা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সুন্দর সুন্দর উত্তর। যারা বাবা হচ্ছেন, যারা মা হচ্ছেন, যারা দাদা হচ্ছেন, নানা হচ্ছেন, মামা হচ্ছেন, সবাই যার যার শারীরিক শারীরিক তো বাবা মা অবশ্যই, মানসিক ভাবে প্রস্তুত থাকেন, অর্থনৈতিক ভাবে যার যতটুকু সাপোর্ট দেওয়া যায়। একটা ভালো কথা সেটা হলো যে রক্তের গ্রুপ একটা বিষয়, যে অনেক সময় রক্তের প্রয়োজন হতে পারে। তো আমি বাবা বা আমার মায়ের, অর্থাৎ বিশেষ করে যখন প্রসূতি মায়ের রক্তের গ্রুপ যখন মানুষকে যদি না জানে, অনেক মাই রয়েছে যারা আজকে লাইভটা দেখছেন, তাদেরকে আমি বলবো যে যারা অনেকেই প্রসূতি মায়া রয়েছে, আর যারা আজকের লাইভটা দেখছেন তাদেরকে বলবো যে লাইভটা আপনারা দেখুন। আমি যেমনটা বলছিলাম যে অনেকেই রক্তের গ্রুপ জানে না। তো আমি একটা প্রশ্ন যে সন্তান ধারণের ক্ষেত্রে রক্তের গ্রুপ জানা কেন জরুরি, এই ধন্যবাদ। বিষয়টা একটু এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রক্তের গ্রুপ জানা ব্যাপারটা। কারণ আসলে এবং এই এই ধরনের রক্তের গ্রুপ, রক্তের কি প্রস্তুতি থাকা প্রয়োজন ম্যাডাম, আপনি একটু যদি কাইন্ডলি। হ্যাঁ, তো রক্তের গ্রুপ জানাটা অবশ্যই দরকার। সন্তান ধারণের পূর্বে আমরা যে কিছু টেস্ট করি, তার মধ্যে কিন্তু ব্লাড গ্রুপটা একটা ইম্পর্টেন্ট একটা টেস্ট। এটা আমরা কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকেই আমরা রক্তের গ্রুপের টেস্টটা করে রাখি। এটার কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে যে প্রেগনেন্সিতে যে কোনো সময় কিন্তু ইমার্জেন্সি আমাদের মানে ব্লাড লাগতে পারে, যে কোনো ইমার্জেন্সি হলেই। আর নাম্বার টু হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ, ওয়াইফের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয় এবং হাজবেন্ডের যদি পজিটিভ ব্লাড গ্রুপ হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাচ্চার কিন্তু যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে বিভিন্ন জটিলতা হতে পারে। জটিলতা বলতে দেখা যায় যে যদি বাচ্চার যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ডেলিভারির পরপরই 72 ঘন্টার মধ্যে মাকে একটা ইনজেকশন দিয়ে দিই, অ্যান্টিডি ইনজেকশন। এবং এই ইনজেকশনটা না দিলে কিন্তু পরবর্তী বাচ্চা হওয়ার ক্ষেত্রে মার বিভিন্ন জটিলতা হতে পারে। ইভেন বাচ্চা পেটে মারাও যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমাদের ব্লাড গ্রুপটা জানাটা খুবই প্রয়োজন। একটা কারণ হচ্ছে আমাদের ইমার্জেন্সি সময় আমরা যাতে এই ব্লাড গ্রুপের জন্য ওয়েট না করতে হয়, সময় নষ্ট না হয়, সাইমultaneously এই যে নেগেটিভ এবং পজিটিভের ব্যাপারটা সেটা আগে থেকেই আমাদেরকে জেনে রাখতে হবে, এবং যাতে সাথে সাথে আমরা ওই ধরনের ট্রিটমেন্ট তাকে করতে পারি। জি, আমরা একটু, যেহেতু সময় কম, আমরা অনুষ্ঠান খুব বেশি বড় আমরা করতে চাই না। অনেকগুলো বিষয় আমাদের জানতে হবে এবং আমরা প্রায় শেষের দিকে, খুব অল্প করেই আমরা একটু জানতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় আত্মীয়র মধ্যে বিশেষভাবে, বিশেষ করে ফুফাতো, খালাতো, মামাতো, এই ধরনের চাচাতো ভাই বোনের বিয়ে হয়, কাজিনদের বিয়ে হয়। অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়। তখন তারা বাচ্চা নিতে চাইলে তাদের জন্য কি পরামর্শ থাকে, এবং তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে তারা চিন্তা ভাবনা করতে থাকে, এবং অনেকেই এই কারণে হয়তো তাদের আত্মীয় স্বজন অনেক ভালোবাসার সম্পর্ক অথবা ভালো লাগে, কিন্তু সামনে সেটা
টেকনিক্যাল ব্রেকের জন্য দুঃখিত ম্যাডাম, আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একটু বিচ্ছিন্ন হয়েছিলাম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি এখন। জি। তো আমরা যে বিষয়টি একটু আলোচনা করছিলাম, প্লিজ, যে এই কাজিনদের ক্ষেত্রে বা আত্মীয় স্বজনের মধ্যে যদি সম্পর্ক হয় বা যদি বিয়ের হয়, তাদের ক্ষেত্রে কি কি পূর্ব প্রস্তুতি নিতে হয় এবং এই ক্ষেত্রে আহ, তাদের কি জন্য আপনার কি কি পরামর্শ রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে কাজিনে যখন বিয়ে হয় সেটাকে আমরা বলছি যে কনসেঙ্গুইনাস ম্যারেজ। সাধারণত এটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেমন মামাতো চাচাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হলে এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেটা হচ্ছে কিছু কিছু রোগ কিন্তু বংশগতভাবে রান করে। কিছু কিছু ডিজিজ আছে। এর মধ্যে একটা এক্সাম্পল যেটা বলছি সেটা হচ্ছে রক্ত 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 রক্তজনিত একটা ডিজিজ, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। হ্যাঁ, থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা সবাই জানি। তো দেখা যায় যে যদি কাজিনদের মধ্যে বিয়ে হওয়ার কারণে বা ওয়াইফ যদি ক্যারিয়ার হয় এবং হাজবেন্ডও যদি ক্যারিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা থ্যালাসেমিয়া এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে প্রতি 4 জনের মধ্যে 1 জন, যেটা কিনা খুবই মারাত্মক। এজন্য আমরা প্রেগনেন্সি নেওয়ার আগেই সিম্পল ব্লাড টেস্ট করে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি যে তাদের এই সে কি থ্যালাসেমিয়াতে ক্যারিয়ার হিসেবে আছে নাকি নেই। তো সেটা আমরা কিন্তু এজন্যই আমাদের প্রি প্রেগনেন্সিতে অবশ্যই কিছু ব্লাড টেস্ট করে অবশ্যই এটা আগে থেকে ডিটেক্ট করতে হবে। তবে এটা যেটা বলছি এটা কিন্তু আসলে সন্তান ধারণের পূর্বে আসে না, এটা কিন্তু প্রি ম্যারেজ আসলে চলে আসছে বিভিন্ন দেশে। কারণ এটা বিয়ের আগেই আসলে সাধারণত এই স্ক্রিনিংটা করা খুব জরুরি। কারণ বিয়ের আগেই যদি দেখা হয় যে এরকম দুইজনই ক্যারিয়ার আছে, তাহলে কিন্তু তখন একটা আসলে বাধা আসে। কারণ দুইজনই ক্যারিয়ার থাকলে বাচ্চা কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রতি 4 জনের মধ্যে 1 জনের। তো ম্যাডাম, তাই আমাদের। তাহলে কি আমরা হ্যাঁ, আরেকটু আগ বাড়িয়ে বলবো যে শুধু বিয়ের চিন্তা না, কারোর সাথে এই ধরনের রিলেশনও যদি আমরা চিন্তা করি যে তাহলে ভবিষ্যতে অবশ্যই আমরা আমরা অনেক দূর অগ্রসর হব, আমাদের রিলেশন হবে বা সবকিছুর আগেই এই প্রি কাউন্সিলিং বা তাদের পরীক্ষা নিরীক্ষা গুলো করা প্রয়োজন। আপনি কি বলেন? অবশ্যই এটা খুবই জরুরি, এটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আশা করি আমাদের যারা আজকে লাইভ দেখছেন, যাদের এই ধরনের আহ, সময় পার করছেন, অবশ্যই ডাক্তার ইসমাত জাহান কে যদি আপনারা পান ভালো, আর যদি নাও পান কোন একটা ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরে সম্পর্কটা অগ্রসর হলে ভালো হয়। তো এরকমই আরো কিছু প্রশ্ন আমার হাতে রয়েছে, খুবই চমৎকার প্রশ্ন ম্যাডাম। আমি জানতে চাইবো যে সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার একজন দম্পতির? আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে যদি আপনি কিছুটা বলেছেন? হ্যাঁ, যেটা আমি বলছি আসলে, যখন আমাদের কাছে কাউন্সিলিং এ আসে, একটা একটা কাপল যখন আমাদের কাছে পূর্ব প্রস্তুতি হিসেবে সে আমাদের কাছে কনসালটেশনের জন্য আসে, তখন আমি কিন্তু আগেই বলেছি যে আমরা কিন্তু কিছু ডিটেলস হিস্ট্রি নিয়ে আমরা তাকে কিন্তু একটা ক্যাটাগরিতে ভাগ করি যে তার কতটুকু সে ঝুঁকিতে আছে, তার কি কি অসুবিধা আছে। এখন আমরা যখন হিস্ট্রি নিয়ে দেখি যে একটা কাপলের ওরকম কোনো জটিল রোগ বা ওরকম কোনো অসুবিধা নেই, তখন কিন্তু আমরা তাকে খুব সিম্পল কিছু পরীক্ষা নিরীক্ষা করি। যেমন এই নাম্বার ওয়ানেই আসবে কিন্তু রক্তের গ্রুপ। তারপরে যেটা আসে ব্লাড সুগারটা আমরা দেখি, তার ডায়াবেটিস আছে কিনা, এবং থাইরয়েডের একটা টেস্ট আছে, এটা আমরা করছি। কারণ আরেকটা হচ্ছে দেখছি যে রক্তে তার হিমোগ্লোবিনটা দেখি যে তার কোনো অ্যানিমিয়া আছে কিনা। সিম্পল কিছু টেস্ট করে আমরা আহ, তার প্রেগনেন্সির আগেই যাদের কোনো জটিলতা নেই বা যারা কোনো ঝুঁকিতে নেই এই ধরনের কাপলদের কথা আমি বলছি, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে তার রক্ত শূন্যতা আছে কিনা, হিমোগ্লোবিন দেখছি, ব্লাড গ্রুপটা দেখে নিচ্ছি, এবং তার ডায়াবেটিস আছে কিনা সেটা দেখে নিচ্ছি, এবং থাইরয়েডের টেস্টটা করে নিচ্ছি। এই সিম্পল টেস্ট গুলো করে নেওয়ার কারণ হচ্ছে যাতে যদি তার কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু আমরা আগে থেকেই মেডিকেশন দিয়ে এগুলো নিয়ন্ত্রণে এনে যাতে সে প্রেগনেন্সিতে আসে। আর যাদেরকে আমরা হাই রিস্ক গ্রুপে ফেলছি তাদের ক্ষেত্রে কিন্তু এর সাথে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা চলে আসবে। জি, ওকে। আরো কিছু বিষয় আমি একটু জানতে চাইবো সংক্ষেপে, যে বর্তমানে
দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ তারা ক্যারিয়ারের বিষয়টা নিয়ে আগে আমরা প্রশ্নের বিষয়টা আলোচনা করেছি, তারপরেও যাদের ক্যারিয়ারের বিকল্প নাই একদম, মানে ক্যারিয়ারটাকে তাদেরকে মাথায় রেখে তাদেরকে চাকরি করতে হয়, এক্ষেত্রে কি আপনার কি পরামর্শ আপনি দিবেন, যারা কোনোভাবেই চাকরিকে মানে অবজ্ঞা করার সুযোগ নেই, সেটা হোক বাবা হ্যাঁ অথবা মা, তাদের জন্য আপনি, তারা মানে এই ধরনের, মানে কি বলবো, এক কথায় যে চাকরিটা ওই মানে তাদের প্রধান উৎস জীবিকার। হ্যাঁ, ধন্যবাদ। এটা কিন্তু অলরেডি আমি কিছুটা আলোচনা করেছি ম্যাক্সিমামটাই। আর এখন যেটা বলছেন যে তাদের তারা ক্যারিয়ার করবে, সবকিছুই কিন্তু আসলে করতে হবে, একসাথে চালিয়ে যেতে হবে। তবে ক্যারিয়ার করতে কি দেখা যায় যে অনেক আসলে মানে স্ট্রেসফুল কন্ডিশনে থাকে তারা। তো এক্ষেত্রে আমি যেটা পরামর্শ দিব যে যে সময়টা সন্তান ধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, মাসিকের 10তম দিন থেকে 20তম দিন, এই সময়টায় তারা যাতে স্ট্রেস ফ্রি লাইফ যাতে থাকে, তারা কাপলরা যাতে একসাথে থাকে এবং তাদের এই সময়টা যাতে তারা একসাথে থাকে বা অন্যান্য স্ট্রেস যেটা আছে সেটা একটু কমিয়ে নিয়ে আসে। তো এটাই আমার আসলে পরামর্শ যে তারা তাদের ক্যারিয়ারও করবে, সাথে যে এই বিষয়টা, তারা এই বিষয়টাও এটা নিজেদের আসলে আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। সো তারা এই সময়টা অ্যাটলিস্ট এই সময়টা মাসিক এই মাঝখানের 10 দিন, এই সময়টা তারা নিজেরা নিজেরা আলাদা ভাবে সময় কাটাবে বা একটু স্ট্রেস ফ্রি লাইফ লিড করবে। আমি এটাই আসলে তাদেরকে পরামর্শ দিব। জি, আমরা আরেকটা প্রশ্ন, যে গর্ভধারণের পূর্ব প্রস্তুতি যখন আমাদের নিতে হয়, কোন কোন রোগের, আমাদের কিছু রোগ থাকে, কোন কোন রোগের ক্ষেত্রে গর্ভাবস্থার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে? ধন্যবাদ। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমি আগে কিছু কিছু বলেছি, ডিসকাশন করেছি। আহ, কিছু কিছু রোগের ক্ষেত্রে আসলে অবশ্যই মাস্ট ম্যান্ডেটরি কিন্তু আহ, একজন অবস্টেটিশিয়ানের কাছে এসে গর্ভাবস্থার পূর্বেই কিন্তু তাদেরকে দেখাতে হবে। এই অসুখ মানে এই রোগের ক্ষেত্রে আমি বলবো যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কারো যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, বা হার্ট ডিজিজ, এছাড়া অ্যানিমিয়া বা ইপিলেপসি, এ ধরনের অসুখ যাদের আছে, তাদেরকে কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস, কনসিভ করা 3 থেকে 6 মাস আগে থেকেই তাদেরকে কিন্তু একজন অবস্টেটিশিয়ান এবং একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ থাকতে হবে। যেমন ধরেন কারো যাদের ডায়াবেটিস আছে, তারা যদি আনকন্ট্রোল অবস্থায় কনসিভ করে ফেলে বা প্রেগনেন্সি নিয়ে নেয়, তখন কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এজন্য তাদেরকে অবশ্যই কনসিভ করার বা বাচ্চা নেওয়ার 3 মাস আগে থেকেই তাদেরকে ডায়াবেটিসটা কন্ট্রোলে রেখে তাদেরকে বাচ্চা নিতে হবে। তেমনি যে উচ্চ রক্তচাপ যাদের ক্ষেত্রে আছে, তাদেরকে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রেখে, ওষুধের মাধ্যমে কন্ট্রোলে রেখে তারপরে তাদেরকে বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিতে হবে। আবার যাদের এপিলেপসি বা হয়, তাদেরকে কিন্তু একজন নিউরো মেডিসিনের আন্ডারে থেকে, যাতে তাদের ঘন ঘন কনভালশন না হয়, সেইভাবে মেডিকেশনের মাধ্যমে থেকে তাদেরকে প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে হবে। তো আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এইসব রোগের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগস আছে যেগুলা কিন্তু প্রেগনেন্সিতে সেফ না। তো তো এইসব রোগের ক্ষেত্রে দেখা যায় যে ওই ড্রাগস গুলা আমরা কিন্তু প্রেগনেন্ট হলে আমরা চেঞ্জ করে অন্য ড্রাগ যেগুলো প্রেগনেন্সির জন্য সেফ, সেই ড্রাগে চলে যাই। যেমন ধরেন যে কেউ ডায়াবেটিসের জন্য ওরাল মুখে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, যেগুলা কিনা প্রেগনেন্সিতে সেফ না, সেটা আমরা পরিবর্তন করে আমরা কিন্তু ইনসুলিনে চলে যাই। তেমনি উচ্চ রক্তচাপের ক্ষেত্রে, অন্যান্য রোগের ক্ষেত্রে সেরকম আমরা কিন্তু মেডিসিন গুলাকেও চেঞ্জ করছি। তো এইসব ক্ষেত্রে অবশ্যই একজন অবস্টেটিশিয়ান এবং একজন মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ থেকে তাদেরকে প্রেগনেন্সি বাচ্চা নেওয়ার প্রস্তুতিটা নিতে হবে। অনেক সুন্দর করে আপনি বোঝাচ্ছিলেন। এ বিষয়ে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আমি প্রি কাউন্সিলিং এর জন্য আমি কার কাছে যাব? গাইনি, শুধু আমরা গাইনি বলতে তো এখন গাইনির অনেকটা ভাগ আমরা লক্ষ্য করি। কেউ ইনফার্টিলিটি নিয়ে কাজ করছেন, কেউ বা গাইনি অনকোলজি নিয়ে কাজ করছেন, কেউ বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে। গাইনির ক্ষেত্রেও আমরা কোন ধরনের একজন গাইনোলজিস্ট বা কার কাছে যাব আর কি, মানে কোন বিভাগের কোন ধরনের গাইনি ডাক্তারের সহযোগিতা পাবেন? ধন্যবাদ।
আসলে সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি হিসেবে আহ, একজন জেনারেল অবস অ্যান্ড গাইনি প্র্যাকটিস যারা করছে তাদের কাছে গেলেই কিন্তু যথেষ্ট। কারণ তারা যখন প্রথম বাচ্চা নিতে চাইবে, তাদেরকে যে পরামর্শটা দেওয়া বা যেই কাউন্সিলিংটা করা, সেটা কিন্তু একজন যারা অবস অ্যান্ড গাইনি জেনারেল প্র্যাকটিস করছে তারাই কিন্তু যথেষ্ট। আর এখন বিভিন্ন সাব স্পেশালিস্ট আছে, ইনফার্টিলিটি, অনকোলজি, বিভিন্ন দিকে আছে। তবে এই ব্যাপারটার জন্য তারা প্রথমে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে আমি বলবো যে আসতে। তারপরে যদি দেখা যায় যে সে বাচ্চা, তার ধারণ ক্ষমতা প্রবলেম হচ্ছে বা ইনফার্টিলিটিতে ভুগছে, তখন সে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ে অবশ্যই সে একজন অবস্টেট্রিশিয়ানকে দেখাবে। তো আমাদের যে একটা ভুল ধারণা যে প্রথমেই একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে যেতে হবে, বিশাল বড় একটা মানে এই ধরনের যে চিন্তা না করে আমরা সাধারণত একজন যারা জেনারেল প্র্যাকটিশিয়ান, যারা গাইনি ডাক্তার, তার কাছে আমরা দেখাতে পারি আর কি। জি, এমনটাই বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ জি, এটাই আমি বলছি যে একজন গাইনোকোলজিস্ট যারা সে কিন্তু সব, যেমন ইনফার্টিলিটি নিয়ে সে জানে, মানে প্রাথমিক ধারণা তার আছে, সব বিষয়ে কিন্তু একজন গাইনোকোলজিস্ট কিন্তু আহ, সম্পূর্ণ ধারণা নিয়েই কিন্তু সে প্র্যাকটিস করছে। তো যখন একটা কাপল বাচ্চা নিতে চাইবেই, তখনই কিন্তু তার খুব নট নেসেসারি, জরুরি না যে সে একজন ইনফার্টিলিটির বিশেষজ্ঞের কাছে যেতে হবে তাকে। সরি। তো সে একজন গাইনোকোলজিস্টের কাছে আসবে, সে ট্রাই করবে, এরপরে যদি কোনো অসুবিধা হয় বা ইনফার্টিলিটিতে ভোগে, তারপরে সে একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞকে দেখাবে। জি, আমার এখন প্রশ্ন, আমরা আর এক থেকে দুইটা প্রশ্নের উত্তর নিতে পারবো, আমাদের সময় কম। সরি ম্যাডামকে কষ্ট দিচ্ছি আমরা। অনেকগুলো উত্তর আপনি দিয়েছেন, এই জন্য শারীরিকভাবে, যা হোক, আপনি অসুস্থ রয়েছেন আমি জানি। আপনি লাইভের আগে কথা হচ্ছিল, এই জন্য আপনার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। যারা লাইভে দেখছেন, গর্ভধারণের পূর্ব প্রস্তুতি হিসেবে অনেকে টিকা নিয়ে থাকেন, অনেকে ভ্যাকসিন নিয়ে থাকেন, অনেকে আবার কোনোটাই সৌভাগ্য হয় না। দেখা গেল যে ভ্যাকসিন ছাড়াই তিনি বা কোনো প্রকার টিকাই নেননি, সে মা হয়ে গেছেন বা বাবা বাবা হতে যাচ্ছেন। তো বাবা বা মায়ের ক্ষেত্রে গর্ভধারণের আগে কোন ধরনের টিকা বা ভ্যাকসিন নিতে হয় কিনা, তাদের সংক্ষেপে যদি আপনি এই বিষয়ে একটু বলেন। ধন্যবাদ। ভ্যাকসিনটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আসলে পূর্ব প্রস্তুতি হিসেবে। কারণ একটা মা যখন কোনো ভ্যাকসিন ছাড়াই আসলে গর্ভধারণ করে, তখন দেখা যায় যে আসলে সাধারণত আমরা বলি যে কনসিভ করার আগেই তাকে কিছু কিছু ভ্যাকসিন তাকে নিয়ে নিতে হবে, যেমন রুবেলা ভ্যাকসিন, হেপাটাইটিস ভ্যাকসিন, টিক ভ্যাকসিন। তো কারণ লাইভ ভ্যাকসিন আসলে আমরা দেই না বা কন্ট্রা ইন্ডিকেটেড দেওয়া যায় না। আর রুবেলা ইনফেকশন কিন্তু প্রেগনেন্সিতে খুব মারাত্মক আকার ধারণ করে। কারণ একটা প্রেগনেন্ট মায়ের যখন রুবেলা ইনফেকশন হয়, তখন কিন্তু প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যেই বাচ্চার বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হতে পারে, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি নিয়ে ওই বাচ্চাটা আসলে হয়। সো এটা কিন্তু খুব মারাত্মক একটা এমন একটা পর্যায়ে চলে যায় যখন দেখা যায় যেটা আমরা কন্টিনিউ করতে মানা করি বা প্রেগনেন্সিটাকে। সো এই রুবেলা আমাদেরকে অবশ্যই এনশিওর হতে হবে যে মা রুবেলা ভ্যাকসিন তাকে নেওয়া হয়েছে কিনা, এটা আমাদেরকে অবশ্যই আগে থেকে এনশিওর হতে হবে। সে যদি রুবেলা ভ্যাকসিনেশন করা না থাকে, তাহলে আমাদেরকে প্রেগনেন্সির আগেই তাকে দিয়ে দিতে হবে। এবং হেপাটাইটিস ভ্যাকসিন আর টিটেনাস ভ্যাকসিন যেটা, সেটা তো এখন সরকার থেকে স্কুল গোয়িং বাচ্চাদেরকে দিচ্ছে 5টা ডোজ। সেক্ষেত্রে যদি তার দেওয়া না থাকে, তাহলে প্রেগনেন্সিতে আমরা 2টা ডোজ সাধারণত দিয়ে থাকি টিটেনাসের ভ্যাকসিন। জি, অনেক প্রশ্ন হাতে ছিল কিন্তু সময় কম। একটা প্রশ্ন এসেছে, ম্যামকে কনসাল্ট করতে কখন কোথায় পাবো? সেলিম হোসেনের প্রশ্ন। ইসমাত জাহান ম্যাডামকে আমরা কোথায় পাবো তার সেবা গ্রহণ করতে? ধন্যবাদ। আমি ইনসাফ বারাকা হসপিটালে চেম্বার রেগুলার আমি চেম্বার করছি। আমি সাধারণত শনিবার আর বৃহস্পতিবার আমি বসি 7টা থেকে, আর 7টা থেকে 9টা পর্যন্ত ইনসাফ বারাকা হসপিটালে বসছি।
আর এছাড়া আমি উত্তরাতে আমার যে হসপিটাল আছে ওখানে আমি প্রতি উত্তরা জাপান এক্সপ্রেস মেডিকেল কলেজ, ওখানে শনি থেকে বুধবার পর্যন্ত সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বসছি। আর ইনসাফ বারাকাতে আমি সন্ধ্যায় বসছি। ধন্যবাদ। এছাড়াও অনলাইনে যদি কেউ আগ্রহী হন, হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই। রয়েছে হ্যাঁ, এবং অবশ্যই। অবশ্য ইসমত জাহানের পেজ রয়েছে, ফেসবুক পেজে নক করলে 24 ঘন্টা 24/7 সেবা পাওয়া যাবে। আহ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেবা গ্রহণ করবেন। তো এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। যদিও অনলাইনে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, কিন্তু সময় কমের কারণে। আর আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইবো যে আহ, একটা হাসপাতালের ক্ষেত্রে হয়তো বা আমরা অনেক সেবাই মানুষকে জানাতে পারি না, একজন ডাক্তারও অনেকগুলো বিষয় জানাতে পারে না। তো মানুষকে স্বাস্থ্য সচেতন করতে হলে তাদেরকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে এখন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তো সোশ্যাল মিডিয়া ভিত্তিক আমাদের আহ, আমাদের যে অনুষ্ঠান ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা, তো এই অনুষ্ঠানটা আজকে আপনি 27তম পর্বের অতিথি। আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমি ইনসাফ বারাকা হসপিটালের এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আগে যে পর্বগুলা ছিল 26তম পর্ব পর্যন্ত ম্যাক্সিমাম প্রোগ্রামই কিন্তু দেখেছি। এবং এটা কিন্তু আপনি যে প্রোগ্রামটা করছেন কনসালটেন্টের সাথে খুবই আসলে গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে সোশ্যাল মিডিয়া এখন কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া এটাই কিন্তু ওয়ান অফ দা বেস্ট ওয়ে যে সবাইকে জানানোর জন্য, অ্যাওয়ারনেস এর সচেতনতার জন্য বা অ্যাওয়ারনেস এর জন্য এটা একটা বেস্ট ওয়ে। তো আপনার এই ইনসাফ বারাকার এই হসপিটালের এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনি যে পরিচালনা করছেন এটা আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটাতে দেখা যাবে যে যেমন সাধারণ মানুষ জানতে পারছে যে এখানে এই চিকিৎসাগুলা হচ্ছে বা এখানে এই ডক্টর এই ট্রিটমেন্ট গুলা করছে বা এই সেবা দিচ্ছে, সেটা যেমন জানতে পারছে, তখন দেখা যাচ্ছে যে আপনাদের জন্য যেমন হসপিটালের জন্য উপকারী, আমাদের জন্য উপকারী, রোগীদের জন্য অনেক ভালো হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে এবং ইনসাফ বারাকা হসপিটালকে এই সুন্দর অনুষ্ঠানটার জন্য। এবং পরবর্তীতে আশা করব যে আরো এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা করব। ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ। আর আমাদের যে মেইন লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো আমরা স্বাস্থ্য সচেতনতা। আমাদের বিষয়টা হলো যে আমাদের মানুষের কি লাইভ প্রশ্ন উত্তর ভিত্তিক স্বাস্থ্য সচেতনতা, মানুষকে একটা হেলথ অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সচেতনতা, হেলথ লিটারেসি, যেটাকে আমরা বলা হয় কি যে স্বাস্থ্য সম্পর্কে মানুষ জানবে, স্বাস্থ্য জ্ঞান মানে কতটুকু প্রয়োজন তার নিজের। এই মানুষ যখন নিজের থেকেই জানবে তার এই সচেতনতা গ্রহণ করা প্রয়োজন, তখন রোগী কমে যাবে, রোগ কমে যাবে, আমরা রোগমুক্ত সুন্দর একটা দেশ গঠন করতে পারবো। আমরা শুধু ডাক্তারের বা হাসপাতালেরই পরিচয় করে দিই আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের বিষয়টা হলো একজন সম্মানিত কনসালটেন্ট যে কথাগুলো বলেন সেই কথাগুলো মেনে যেন প্রতিটা মানুষ চলেন, আমরা সেই উদ্দেশ্যেই আমরা এই অনুষ্ঠানটাকে করেছি। আর পাশাপাশি এই সুন্দর সুন্দর ডাক্তারদেরকে বা কনসালটেন্টদেরকে, তারা তারা অনেকেই অনেক জায়গায়, নিজ নিজ জায়গায় অনেকেই অনেক বিখ্যাত, এবং তাদের সেবা পাওয়ার একটা ব্রিজ হিসাবে এই অনুষ্ঠানটা কাজ করে যাচ্ছে। তো আমরা সামনে আরো অনুষ্ঠান করতে চাই, সামনেও আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে পরবর্তী কোন এক পর্বে আপনাকে পাবো। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় দিচ্ছি। ভালো থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। থ্যাংক আল্লাহ হাফেজ। ইউ। ঢাকা চিকিৎসা নিতে এসে থাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ পরিবেশে থাকার সুবিধা। বারাকা রেসিডেন্সি, রোগী ও স্বজনদের আবাসন। ইনসাফ বারাকা হাসপাতালের পাশে 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। হটলাইন 01979098099। বারাকা
1.5 জন।